হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আজ আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আসন্ন প্রাথমিকের ইন্টারভিউর জন্য চাইল্ড পেডাগজির কিছু টার্ম আমি তোমাদের সাথে আলোচনা করছি, যেগুলো তোমরা পড়ে এসেছো, তোমরা সবাই জানো, কিন্তু তোমাদের এগুলো একটু চোখ বুলিয়ে নিতে হবে। এগুলো স্কিপ করা যাবে না। আমার এই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যাতে তোমাদের প্রিপারেশনটা সিস্টেমেটিক থাকে, যাতে আমার তরফ থেকে তোমাদের প্রিপারেশনে কোনো ঘাটতি না থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে, বৃদ্ধি কাকে বলে? শিক্ষার্থীর দৈহিকভাবে উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। বৃদ্ধি বলতে আমরা শুধুমাত্র শারীরিক পরিবর্তন অথবা আকার ও আয়তনের পরিবর্তনকে বুঝি। বৃদ্ধি হলো বিকাশের কারণ, অর্থাৎ বৃদ্ধি হয় বলেই বিকাশ হয়। দ্বিতীয় প্রশ্ন, বিকাশ কাকে বলে? দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে মানুষের গুণগত বৈশিষ্ট্যগুলোরও পরিবর্তন ঘটে, একেই বিকাশ বলে। বিকাশ সারা জীবনব্যাপী প্রক্রিয়া। বিকাশ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, ভাষার বিকাশ, মূল্যবোধের বিকাশ প্রভৃতি। এরপরে প্রশ্ন, পরিণমন কাকে বলে? কোনো কাজ করার জন্য উপযুক্ত স্তরে উপনীত হওয়াকে পরিণমন বলা হয়। পরিণমন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত সম্ভাবনাগুলোর স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন সাধিত হয়। পরিণমন হলো এক ধরনের বৃদ্ধি যা নির্দিষ্ট সীমায় পৌঁছানো পর্যন্ত নিজস্ব নিয়মে চলতে থাকে, যেমন কলম দিয়ে লেখার জন্য হাতের আঙুলগুলো শক্ত হওয়া। এরপর হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের সম্পর্ক। বৃদ্ধি এবং বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত। বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়। বৃদ্ধি হলে দৈহিক আকার আকৃতির সর্বাঙ্গীন পরিবর্তন। এখানে বৃদ্ধি হলো দৈহিক আকার আকৃতির সর্বাঙ্গীন পরিবর্তন, কিন্তু বিকাশ উদ্দীপকের প্রভাবে মানুষের সামগ্রিক পরিবর্তন ঘটায়। এরপরে প্রশ্ন রয়েছে, প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে, অর্থাৎ শিশু প্রথমে হাত ব্যবহার করে, তারপর আঙুল ব্যবহার করে। বিকাশের এই যে প্রকৃতি, একে প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট বলে। এরপর রয়েছে সেফালোকর্ডাল ডেভেলপমেন্ট। বিকাশ উপর থেকে নিচের দিকে ঘটে, অর্থাৎ প্রথমে মস্তিষ্ক, তারপর ঘাড়, হাত, পা, এইভাবে উপর থেকে নিচের দিকে বিকাশ সম্পন্ন হয়। বিকাশের এই প্রকৃতিকে সেফালোকর্ডাল ডেভেলপমেন্ট বলে। এখানে ঘাড় বানানটা ভুল হয়েছে, এটা ডাসনার হবে, ঠিক করে নেবে। এরপর রয়েছে শিখন কাকে বলে? ইংরেজি লার্নিং শব্দের বাংলা প্রতিশব্দ হলো শিখন। শিখন হলো একটি জটিল প্রক্রিয়া যে মানসিক প্রক্রিয়ায় অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সাহায্যে প্রগতিশীল আচরণধারা পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির দৈহিক ও মানসিক বিকাশ সাধন ঘটে এবং প্রগতিশীল পরিবেশে সার্থকভাবে অভিযোজন করতে সহায়তা করে, তাকে শিখন বলে। এরপর হচ্ছে ভাষা বিকাশ কাকে বলে? ভাষা বিকাশ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে শিশুরা শৈশবকালে ভাষা বুঝতে এবং যোগাযোগ করতে পারে। এরপরে প্রশ্ন রয়েছে, প্রজ্ঞামূলক বিকাশ কাকে বলে? প্রজ্ঞামূলক বিকাশ বলতে বোঝায় শিশুরা কিভাবে চিন্তা করে, কোনো সমস্যা সন্ধান করে এবং তার সমাধান করে, অর্থাৎ এটি হলো জ্ঞান, দক্ষতা, সমস্যা সমাধান এবং স্বভাবের বিকাশ যা শিশুদের তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে চিন্তা করতে এবং বুঝতে সাহায্য করে। এরপর রয়েছে সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? সামাজিক বিকাশ সেই প্রক্রিয়াকে বোঝায় যার দ্বারা একটি শিশু তাদের চারপাশের অন্যদের সাথে যোগাযোগ করতে শেখে। এরপরে প্রশ্ন রয়েছে, প্রাক্ষবিক বিকাশ কাকে বলে? মানসিক বিকাশ বা প্রাক্ষবিক বিকাশ বলতে বোঝায় জীবনের বিভিন্ন পর্যায়ে অনুভূতি চেনার, প্রকাশ করার, নিয়ন্ত্রণ করার এবং অন্যের অনুভূতির প্রতি সহানুভূতি দেখার ক্ষমতা। এরপর রয়েছে নৈতিক বিকাশ বলতে কি বোঝায়? নৈতিক বিকাশ সেই প্রক্রিয়াকে বোঝায় যেখানে মানুষ সঠিক, ভুল, উচিত ও অনুচিত সম্পর্কে প্রগতিশীল ধারণা তৈরি করে। এরপরে প্রশ্ন রয়েছে, সামাজিকীকরণ বলতে কি বোঝায়? সামাজিকীকরণ বলতে বোঝায় প্রত্যাশিত আচরণ, মূল্যবোধ, নিয়ম এবং সমাজে বিশেষ ভূমিকা পালনের মাধ্যমে বিভিন্ন সামাজিক দক্ষতা শেখার চলমান প্রক্রিয়া। এর মাধ্যমে ব্যক্তি নিজস্ব ভূমিকা পালন করার কৌশল আয়ত্ত করতে থাকে। এরপরে প্রশ্ন হচ্ছে, নির্মিতিবাদ কাকে বলে? শিক্ষার্থীরা নিজেদের বিচার, বুদ্ধি ও মননের উপর ভিত্তি করে বিশ্বজগৎ সম্বন্ধে যেসব বিষয় জানতে পারে তাকে শিক্ষাবিজ্ঞানে নির্মিতিবাদ বলা হয়। এরপর হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ কাকে বলে? যে নির্মিতিবাদে ব্যক্তির নিজস্ব আভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক দিকগুলির উপর গুরুত্ব আরোপ করা হয়, যেমন ব্যক্তির জ্ঞান, বিশ্বাস, ধারণা ইত্যাদি। এই ধরনের নির্মিতিবাদকে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বলা হয়ে থাকে। এরপর রয়েছে সামাজিক নির্মিতিবাদ বলতে কি বোঝায়? যে নির্মিতিবাদে সামাজিক মিথস্ক্রিয়া,
সাংস্কৃতিক উপাদান এবং বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে শিক্ষার্থীর জ্ঞানের বিকাশ সাধন হয়, তাকে সামাজিক নির্মিতিবাদ বলা হয়। এক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানত এক্ষেত্রে ব্যক্তি অন্যদের সঙ্গে বিভিন্ন রকম পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিখতে পারবে। এরপর রয়েছে সন্নিহিত বিকাশের সীমা, অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হলো এমন এক অবস্থা যেখানে শিক্ষার্থী কোনো সাহায্য ছাড়াই কি করতে পারে, অথবা কোনো শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক বা কোনো দক্ষ সমবয়সীদের সহযোগিতায় কি করতে পারে, সেই অবস্থাটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। প্রকৃত বিকাশের সীমার উপরে এমন একটি ক্ষেত্র থাকে যেখানে শিশু অন্য কোনো ব্যক্তির সাহায্যে পৌঁছতে পারে এবং ওই স্তরের কর্ম সম্পাদন করতে পারে। এই স্তর হলো সন্নিহিত বিকাশের সীমা। এরপর রয়েছে প্রয়োজনীয় সাহায্য বা স্ক্যাফোল্ডিং। শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হয়, সেই সাহায্যকেই বলে স্ক্যাফোল্ডিং। এরপর রয়েছে প্রকৃত বিকাশের সীমা বা জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, বা যেটাকে ZAD বলা হয়। তো যে ক্ষেত্র পর্যন্ত শিশু স্বাভাবিকভাবেই নিজস্ব আচরণ এবং কার্য সম্পাদন করতে পারে, তাকে বলা হয় প্রকৃত বিকাশের সীমা। এরপরে প্রশ্ন হচ্ছে MKO কাকে বলে, বা মোর নলেজেবল আদার্স। যে ব্যক্তির নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে অধিক জ্ঞান ও বোঝার ক্ষমতা রয়েছে, তারাই MKO। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়? যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রক্রিয়া শিশু বা শিক্ষার্থীকে কেন্দ্র করে গড়ে ওঠে। এরপর রয়েছে প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন বলতে কি বোঝো? প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা হলো এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে আনুষ্ঠানিক শিক্ষার চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটি শিশুর অভিজ্ঞতার উপর জোর দেয় যাতে শিশুর প্রতিভা বিকাশের মনোনিবেশ ঘটে। এরপর রয়েছে বুদ্ধি কি? বুদ্ধি হলো জীবনের নতুন নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সচেতনভাবে সামঞ্জস্য বিধানের ক্ষমতা। এরপর রয়েছে স্মৃতি কি? যে প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি তত্ত্ব শুধুমাত্র পুনরুত্থাপন করতে পারে। এরপর রয়েছে কুইং কি? জন্মের 2 মাসের কাছাকাছি সময়ে শিশু এক ধরনের স্বরবর্ণের মতো শব্দ উচ্চারণ করে থাকে, যাকে কুইং বলে। এরপর রয়েছে আত্মীকরণ কি? আত্মীকরণ হলো কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন তথ্য, চিন্তা, ধারণা বা ভাবের সংযোজন, যার ফলে স্কিমা পরিবর্তন তথা সম্প্রসারিত হয়। এরপর রয়েছে সহযোজন। সহযোজন হলো নতুন তথ্য, চিন্তা, ভাব ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করা। এরপর রয়েছে ভাষা বিকাশের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার কর্তব্য কি? শিশুরা যখন কুইং এবং ব্যাবলিং করে, তখন অভিভাবক সেদিকে মনোযোগ দেবেন। ছবির বই নিয়ে শিশুদের গল্প শোনালে শব্দার্থ বুঝতে সুবিধা হয়। শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের শব্দ উচ্চারণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ শিশুরা তা অনুকরণ করে শেখে। সামাজিক মেলামেশা, বিশেষ করে ছোট দলের সঙ্গে মেলামেশা ভাষা বিকাশে খুব সাহায্য করে। এরপর রয়েছে টেলিগ্রাফিক স্পিচ কি? 2টি শব্দ ব্যবহার করাকে টেলিগ্রাফিক স্পিচ বলে। এক্ষেত্রে শব্দভাণ্ডার বৃদ্ধি পেয়ে 200-র কাছাকাছি যায়। এরপর হচ্ছে চিন্তন কি? মানব জীবনে মানুষ কোনো সমস্যার সম্মুখীন হলে বা কোনো কিছু নতুন সৃষ্টির চেষ্টায় চিন্তনের দ্বারা সফল হওয়ার চেষ্টা করে। চিন্তনের শুরু হয় সমস্যার শুরুতে এবং সমস্যার সমাধানের মাধ্যমে চিন্তনের শেষ হয়। এরপর রয়েছে লিঙ্গগত বৈষম্য দূর করার জন্য কিছু ব্যবস্থা। শিক্ষার বিভিন্ন স্তরে নারীদের অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য অধিক সংখ্যক নারী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা যেতে পারে। শিক্ষার খরচ বহনের জন্য নারীদের বৃত্তিদানের ব্যবস্থা করা যেতে পারে। বৃত্তিমূলক ও পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান নারীদের সম অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। প্রথাগত শিক্ষার সঙ্গে হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে লিঙ্গ ভারসাম্য। পাঠ্যক্রম বা পাঠ্য বইপত্রে লিঙ্গভেদ বা পক্ষপাত দোষে এমন কোনো উল্লেখ থাকলে সেগুলো দূর করার ব্যবস্থা করতে হবে। এমন কতগুলি উদাহরণের উপর জোর দিতে হবে যেখানে জীবনের প্রতিটি এলাকার থেকে ছেলে ও মেয়ে এবং নারী পুরুষের উল্লেখ থাকে। শিক্ষক শিক্ষিকার ছাত্রছাত্রীদের কার্যকারী ছবি আঁকা দেখানো উচিত, যেখানে থাকবে মেয়েরা শুধুমাত্র গৃহিণী বা মা নয়, তারা শিক্ষিকা, ডাক্তার, অধ্যাপিকা, রাজনীতিবিদ, সমাজসেবী, স্বাধীনতা সংগ্রামী প্রভৃতি হতে পারে। এরপর রয়েছে শিশু শ্রম আইন। 1986 সালে 14 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে কাজে নিযুক্ত করা নিষিদ্ধ। এটাই শিশু শ্রম আইন। এরপর হচ্ছে মূল্যায়ন কি? কোনো কিছুর উপর মূল্য আরোপ করার কাজ। শিক্ষার্থীর মধ্যেকার পরিবর্তন শিক্ষক পর্যবেক্ষণ করেন তার বহিরাচরণের
মাধ্যমে, আর সেই আচরণের উপর মূল্য আরোপ করে তার গুণাগুণ বিচার করেন। এরপর রয়েছে অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের পার্থক্য। শ্রেণী শিক্ষার্থীর পারদর্শিতা বা মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যাবলী বা অন্যান্য বিষয়ের পরিমাপ করে তথ্য সংগ্রহ করা তথ্যের উদ্দেশ্য ভিত্তিক লিপিবদ্ধকরণ হলো অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। সেই তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট উদ্দেশ্যের প্রেক্ষিতে শিক্ষার্থী সম্বন্ধে মূল্য আরোপ করা হলো মূল্যায়ন। অর্থাৎ বলা যায় যে মূল্যায়নের জন্য উদ্দেশ্য ভিত্তিক তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হলো অ্যাসেসমেন্টের কাজ, আর মূল্যায়ন হলো চূড়ান্ত সিদ্ধান্ত। তাই সেদিক থেকে বিচার করলে মূল্যায়নের পরিধি অ্যাসেসমেন্টের থেকে বড়। এরপর রয়েছে জাতীয়করণ বলতে কি বোঝায়। জাতীয়করণ বলতে বেসরকারিভাবে নিয়ন্ত্রিত কোম্পানি, শিল্প বা সম্পদ এবং সেগুলোকে সরকারি নিয়ন্ত্রণে রাখার প্রক্রিয়া। এরপর হচ্ছে নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন, আর যেটাকে ইংরেজিতে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন বলে। নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষার্থীর স্কুল ভিত্তিক একটি মূল্যায়ন, যেখানে শিক্ষার্থীকে নিয়মিতভাবে এবং শিক্ষার্থীর সমস্ত দিকের বিকাশ সাধনে মূল্যায়ন করে, যেমন দৈহিক, মানসিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক, সামাজিক, নৈতিক প্রভৃতি। এরপর রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝায় একই বিদ্যালয়ের একই শ্রেণীকক্ষে সাধারণ শিশুদের সঙ্গে বিশেষভাবে অক্ষম শিক্ষার্থীরও শিক্ষাদান প্রক্রিয়া। এরপর হচ্ছে ব্যতিক্রমধর্মী শিশু বলতে কি বোঝো। ব্যতিক্রমধর্মী শিশু বলতে বোঝায় সেই সব শিশুদের যারা দৈহিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক বৈশিষ্ট্যের দিক থেকে স্বাভাবিক শিশুদের থেকে এতটাই দ্রুত যে তাদের সামর্থ্যের সর্বোচ্চ বিকাশের জন্য বিশেষ সামাজিক ও শিক্ষাগত পরিচর্যার প্রয়োজন। এক্ষেত্রে বুদ্ধিদীপ্ত, প্রতিভাবান, প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু এবং সৃজনশীল শিশুরাও অন্তর্ভুক্ত। এরপর রয়েছে সৃজনশীল শিশু কাদের বলে। মনোবিদদের মতে কোনো ব্যক্তি যদি নিজস্ব আচরণ, চিন্তাভাবনা এবং প্রক্রিয়ার মধ্যে নতুন কিছুর উন্মেষ ঘটাতে পারে সেটাকেই সৃজনশীলতা বলে। শিক্ষাক্ষেত্রে শিশুর ব্যর্থতা দূরীকরণে শিক্ষকের কর্তব্য। সর্বপ্রথম শিক্ষণ পরিবেশ আনন্দদায়ক এবং গণতান্ত্রিক করে তুলতে হবে। শিক্ষণীয় বিষয়বস্তু শিশুর কাছে পরিপূর্ণরূপে বোধগম্য করে তুলতে হবে। শিক্ষায় শিশুর মনোযোগ এবং আগ্রহ সুনিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করার জন্য অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে। শিক্ষাক্ষেত্রে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব দূর করতে হবে। শিক্ষার্থীদের আগ্রহ চাহিদা অনুসরণ করে প্রয়োজনীয় শিক্ষাদান করতে হবে। এরপরে প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষা। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি এদেশের সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারই হলো সর্বজনীন প্রাথমিক শিক্ষা। এরপর রয়েছে দূরাগত শিক্ষা। যে অঞ্চল শহর থেকে বিচ্ছিন্ন, যে স্থানগুলোতে পৌঁছাবার কোনো সুব্যবস্থা নেই, তাদের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে দূরাগত শিক্ষা বলে। এরপর রয়েছে মুক্ত শিক্ষা, যেখানে বিধিনিষেধের বাঁধন তুলনামূলকভাবে অনেকটা আলগা। সাধারণ শিক্ষার ক্ষেত্রে যেমন প্রবেশ ও প্রস্থানের নিয়ম মেনে চলতে হয়, মুক্ত শিক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলি কড়াকড়িভাবে মানা তো দূরের কথা, একেবারে অনুসরণ করার কোনো বিষয় থাকে না। বরং মুক্ত শিক্ষার বিষয় নির্বাচনের ক্ষেত্রে স্বাধিকার ভোগ করে। বয়স্ক শিক্ষা ও ধারাবাহিক শিক্ষা। ভারতের মতো উন্নয়নশীল দেশে এর গুরুত্ব অপরিসীম। ভারতবর্ষ সহ পৃথিবীর অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতে এমন অনেক লোক আছে যারা নিরক্ষর, লিখতে পড়তে জানে না, প্রথাগত শিক্ষার সুযোগ পায়নি, জ্ঞানের দ্বার এদের কাছে রুদ্ধ। আবার পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা বিদ্যালয়ে বাধ্য হয়ে বা স্বেচ্ছায় সামান্যতম শিক্ষা লাভ করতে পারেনি, তাদের জন্য এই বয়স্ক শিক্ষা ও ধারাবাহিক শিক্ষা। এরপর রয়েছে প্রজ্ঞা কি। প্রজ্ঞা হলো সেই জ্ঞান যা আমাদের বিষয় সম্বন্ধে সুসংবদ্ধ ও সুসংগঠিত পূর্ণাঙ্গ ধারণার জন্ম দেয়। জ্ঞান যখন ব্যবহৃত হয়ে ব্যক্তিকে আরো সমৃদ্ধ করে তোলে, সেই অবস্থাকে প্রজ্ঞা বলে। প্রজ্ঞা হলো জানার বিভিন্ন প্রক্রিয়া, অর্থাৎ কোনো বস্তুকে যেভাবে জানতে পারি বা জানার চেষ্টা করি তাই হলো প্রজ্ঞা। এরপর হচ্ছে স্কিমা কি। স্কিমা হলো তথ্য কিভাবে সংগঠিত এবং ব্যাখ্যা করা হয় তার মানসিক উপস্থাপনা। স্কেমাগুলি তথ্যের একটি ছোট প্যাকেটকে নির্দেশ করে যা তথ্য সংগঠিত এবং সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। আমরা যদি কোনো জিনিস দেখি, শুনি, তো সেক্ষেত্রে আমরা আমাদের মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত করে সেটা মনে করার চেষ্টা করি, সেটা স্কিমার থেকেই আসে। এরপর রয়েছে প্রক্ষোভ কি। কোনো বিশেষ বস্তু বা বিষয়কে কেন্দ্র করে আমাদের মধ্যে যে এক জাতীয় সহজাত প্রবৃত্তিযুক্ত জটিল অনুভূতির সৃষ্টি হয় এবং আমাদের দেহের বাইরে ও ভেতরে কিছু পরিবর্তন ঘটিয়ে আমাদের কাজে প্রবৃত্ত করে, তাকে প্রক্ষোভ বলে। এরপর হচ্ছে শেপিং বলতে কি বোঝায়।
সাধারণভাবে কোনো একটি আচরণ শেষ হবার পর প্রবলক বা রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, কিন্তু আচরণটি যদি দীর্ঘ বা জটিল হয় তাহলে রিইনফোর্সমেন্ট অনেক সময় উপস্থাপন করা যায় না। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ আচরণটি সম্পন্ন হয়, সেক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের প্রয়োগ করা কষ্টকর ও সময় সাপেক্ষ হয়। এই অবস্থায় যদি সমগ্র আচরণকে কিছু ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের সঠিক আচরণের জন্য রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, তাহলে দেখা যাবে ধীরে ধীরে সমগ্র আচরণ পরিবর্তন করা সম্ভব হচ্ছে। এই প্রক্রিয়াটির নাম শেপিং। এরপর রয়েছে গেস্টাল্ট শব্দের অর্থ কি? গেস্টাল্ট শব্দের অর্থ হলো সামগ্রিকতা। সমগ্রতাবাদীর মতে মানুষ ও অন্যান্য প্রাণী বাইরের জগৎকে সুসংবদ্ধ বা সংগঠিত রূপে দেখে, খণ্ডিতভাবে পৃথক পৃথক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখে না। কোনো কিছুর সংগঠিত রূপটি তার বিভিন্ন অংশগুলির সমষ্টির থেকে অনেক বেশি অর্থবহ। পেশনা কি? ব্যক্তির আভ্যন্তরীণ ইচ্ছা হলো পেশনা। পেশনা শিখন প্রক্রিয়ার একটি অন্যতম অংশ যা সৃষ্টি হয় অভাববোধ থেকে। পেশনা এক প্রকার তাড়নার অনুভূতি বা উদ্দীপক যা আমাদের কাজ করতে বাধ্য করে। আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ।